জানবে, কিন্তু আজকে এই জায়গাটাকে তোমরা ইতিহাসের পাতায় যেখানে তোমরা আসলে মম স্টেশনে আরও একটা নতুন ডেস্টিনেশন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 12883। একদম অন টাইমে নেই, একটু লেট আছে ট্রেন। যাই হোক, যাব হচ্ছে বিষ্ণুপুর, পুরুলিয়া নয়। বিষ্ণুপুরে গিয়ে কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, কি খাবো, কি ঘুরবো, সবটাই কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে ভিডিওটা কিন্তু মিস করলে চলবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর স্টেশনে। পেছনের বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে 6:38-এ রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে। 6:38-এর জায়গায় ট্রেনটা ছেড়েছে 7:10-এ। তবে এখানে নামানোর কথা ছিল 9:30টায়, সেটা একটু লেট করে নামিয়েছে হচ্ছে 9:48-এ। খুব বিশেষ একটা লেট নয়। তাহলে এবার এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। প্রথমেই বলি, আজকের ট্রাভেল ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আমরা যেহেতু একদিনের ছুটি কাটাতে বেরিয়েছিলাম, তাই বিষ্ণুপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। টোটো ভাড়া প্রতি ঘন্টায় 200 টাকা। তাহলে চলো লাল মাটির গ্রামকে কাছ থেকে ঘুরে দেখা যাক কেমন তার সৌন্দর্য আর কতটাই তার শোভা। বিষ্ণুপুর অনেক ঘুরেছো, সবার মতন করে ঘুরেছো। এবারে বিষ্ণুপুর আমরা আমাদের মতন করে ঘোরাবো। এই মুহূর্তে যেখানে আছি গ্রামের নাম হচ্ছে চৌকান। আমাদের নজরে বিষ্ণুপুরকে দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। অফবিট কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের আরো একটা গ্রামে বলতে পারো। গ্রামের নাম হচ্ছে শিয়ালকান্দা। এই জায়গাটার নাম কেন এরকম হয়েছে জানো? এই গ্রামে আগে প্রচুর শিয়াল পাওয়া যেত, আর ওই শিয়ালের ডাক মানে কান্না থেকে এই গ্রামের কিন্তু নামকরণ হয়েছে শিয়ালকান্দা। গ্রামটা কিন্তু আরো বাকি, আর যেতে যেতে এরকম ধামসা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো ব্যাপারটা দেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রামটা আরো কিছুটা বাকি, চলো দেখি আগে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। গ্রাম ঘুরতে এসে একটা দুর্যোগের মধ্যে পড়ে গেছি। ছোট গ্রাম, তাই ছোট রাস্তাঘাট। গাড়িটা ব্যাক করতে গিয়ে গাড়িটা পড়ে গেছে একটু গর্তে। এবার এই গাড়িটাকে ঠেলে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই গ্রামেরই একজন লোক, উনি কিন্তু হেল্প করে দিচ্ছেন গাড়িটা তুলতে। এই শিয়ালকান্দা গ্রামে মাত্র 8টা বাড়ি নিয়ে কিন্তু একটা গ্রাম, মানে একটা বাড়িতে কিন্তু ফ্যামিলি বাস করে। তো সেই হিসাবে যদি আমি ধরি, টোটাল 7-8টা বাড়ি নিয়েই কিন্তু এই একটা গ্রাম। এবারে একটা বাড়ির ভেতরে ঢুকবো, পারমিশন নিয়ে নিয়েছি, আসো। আপনাদের বাড়িঘর দেখতে এলাম, বেড়াতে এলাম, রান্না বান্না হচ্ছে, খেয়েও যাবো, অসুবিধা নেই। তো একবার খেয়ে দেই যাবো। না, এখানেই বসবো, ও চেয়ারে বসবো না। বেশ ভালো, আমার তো খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর, একদম গ্রাম মানে এরকম হওয়া দরকার। গ্রামের বাড়ি ভাবলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে মাটির উনুন আর কাঠের জালের রান্না। আর সেই উনুনেই রান্না হচ্ছিল শাকের চচ্চড়ি। খেয়ে গেলে ভালোই হতো। না খেলে আর চলবে না, দেরি হয়ে যাবে। এখান থেকে আরো একটা আদিবাসী গ্রাম, গ্রামের নাম খড়িগাড়া। চলো ঘুরে দেখি।
সংখ্যায় মাত্র 15টি ঘর নিয়ে তৈরি এই গ্রাম। পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে একটি গ্রাম, এবং সব থেকে প্রধান যেটা নজর কাড়বে, প্রত্যেকটি ঘরের গায়ের দেওয়ালে রং বেরঙের আলপনা আঁকা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর দলমাদল রোড। এখানে আসলে কিন্তু অবশ্যই ঘুরে নিতে পারো মা ছিন্নমস্তার মন্দির। ছিন্নমস্তার মন্দিরটা কিন্তু এখানে বেশ জাগ্রত। এবার চলো বিষ্ণুপুরের এক বিখ্যাত শিল্পর সঙ্গে একটু পরিচয় করে নিই। এই জায়গাটির নাম বড় কালীতলা, আর এই পাড়াটির নাম তাঁতিপাড়া। বিষ্ণুপুরি সিল্ক অথবা বিষ্ণুপুরি বালুচুরি কিনতে হলে এখানে আসতেই হবে। কিভাবে শাড়ি তৈরি করা হচ্ছে তা সচক্ষে দেখে নিয়েই কেনাকাটিটা না হয় সেরে ফেলবে। তাহলে চলো কটেজের দিকে এগোনো যাক। লাল মাটির রাস্তা ধরেই কটেজে পৌঁছাতে হবে। দুপাশে বিস্তর জঙ্গল আর লাল মাটির রাস্তার মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে কটেজে পৌঁছাবো। তবে এটা জানিয়ে রাখা দরকার, বিষ্ণুপুর স্টেশন থেকে কটেজের টোটো ভাড়া কিন্তু 300 টাকা। এই মুহূর্তে এসে পৌঁছেছি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। খুব সুন্দর এখানকার পরিবেশ, প্রকৃতি জাস্ট অসাধারণ। একেবারে কিন্তু জয়পুর ফরেস্টের মিডলেই কিন্তু এটা অবস্থিত। বেশ ভালো লাগছে, নিস্তব্ধ নির্জন একটা পরিবেশ, যেখানে প্রচুর পাখি, ঝিঝি পোকা এগুলোর শব্দ তোমরা শুনতে পাবে। আর একদম নিরিবিলি, মানে জাস্ট অসাধারণ একটা পরিবেশ। জানোই জঙ্গল মানেই একদম খুব শান্ত একটা পরিবেশ। আর কটেজটাও খুব সুন্দরভাবে তৈরি, সাজানো গোছানো। নিজেদের মতন করে বেশ কিছুটা সময়, 1-2 দিন কিন্তু খুব সুন্দর করে কাটিয়ে নেওয়া যাবে। আর এরপর যেটা করব, এখান থেকে আমরা যে সাইট সিনগুলো দেখতে পারবো, সময় নষ্ট করব না। ঘুরতে আসা মানেই কিন্তু পুরোপুরি দিনটাকে পুরোভাবে উপভোগ করে নেওয়া। তো ঘুরতে যখন এসেছি, এখান থেকে আমাদের যা যা দেখার আছে সাইট সিন, সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে চলো ভেতরের দিকে যাওয়া যাক। আসতে না আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু হাজির। তাহলে এবারে একটু ঘরগুলো দেখে নেওয়ার পালা। আর ঘরগুলো দেখে নেওয়ার পর যেটা দেখাবো সেটা হচ্ছে টেন্টগুলো। এখানে কিন্তু মোট 6টা টেন্ট রয়েছে। তাহলে আগে ঘরটা দেখে নিই, চলে এসো। ঘরের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর ছিল। এত ঠান্ডাতেও ভেতরের টেম্পারেচার কিন্তু বেশ ভালোই ছিল। ঘরের ভেতরে একটা বড় সাইজের বেড রয়েছে, যেটাতে কিন্তু 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। আর মাথার কাছে জ্বলছে 2টো টিম করে লাইট, বেশ ভালো লাগছিল। আর চালটা কিন্তু পুরোটাই খড়ের ছাউনি। হ্যাঁ, আরও একটা কথা, জানলা খুললেই কিন্তু জঙ্গল দেখতে পাবে। এটা কিন্তু বেশ মজার। কোথাও যাও আর না যাও, যদি ছুটি কাটাতে হয় জানলা খুলে বসে থাকলেই কিন্তু হবে। আর ভেতরে রয়েছে 2টো মোড়া বেতের আর একটা বেতের ফুলদানি। পুরো মাটির দেওয়াল। মাড হাউস মানে কিন্তু একেবারে প্রপার মাড হাউস, মানে 2টো মাড হাউস আছে, বাকিগুলো টেন্ট যেরকম বললাম। আর মাড হাউস মানে কিন্তু পুরো প্রপার মাটির ঘর। মানে পুরো যে রাঙামাটি, সেই রাঙামাটির ঘরে থাকার অনুভূতিটা কিন্তু এখানে আসলে পাবে। রুমের ভেতরে একটি বেসিন আর একটি আয়না রয়েছে। আর বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার আর সুব্যবস্থাযুক্ত। ভেতরে একটি গিজার লাগানো রয়েছে, ঠান্ডায় কিন্তু স্নানের কোনো সমস্যা হবে না। কোথাও ঘুরতে এসে ঘোরাটা যদি ভালো হয় তাহলে তো ভালোই লাগে, আর তার সঙ্গে যদি জমিয়ে রাজকীয়ভাবে খাবার দাবারটা পরিবেশন হয় তাহলে তো আরোই ভালো লাগে। আর বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে এসে একটা এক্সট্রা পাওনা, যেটা প্রত্যেক কটা কিন্তু পোড়া মাটির বাসনে খাওয়ার দাওয়ার। এটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। দেখো, প্রত্যেকটা কিন্তু ওই পোড়া মাটির থালা, পোড়া মাটির বাটি এনারা ইউজ করেছেন খাওয়ার দাওয়ার সার্ভ করতে। এটা আমার দারুণ লেগেছে।
তাহলে এবার একটু দেখে নিই আজকের খাবারে কি কি পরিবেশন হয়েছে। ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, আর তার সঙ্গে রয়েছে ঘি, ফুলকপি আলুর তরকারি, ডাল, কাতলা মাছের ঝাল, চাটনি, দই, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে পড়লাম। জানো কি, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প কিন্তু অবস্থিত ব্রিটিশ এয়ারপোর্টের ওপরে, তাহলে এটা তো দেখে নিতেই হবে, কোনোভাবেই কিন্তু মিস করা চলবে না। এই মুহূর্তে একটা হিস্টোরিক্যাল প্লেসে দাঁড়িয়ে রয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো হিস্টোরিক্যাল বলছি কেন। আমার চতুর্দিকে যে জঙ্গলটা হয়ে রয়েছে, এক সময় কিন্তু এখানে এই জঙ্গলটা ছিল না, এখানে ছিল ব্রিটিশদের তৈরি এয়ারপোর্ট, আর এটা ছিল ব্রিটিশদের এয়ারপোর্টের রানওয়ে। কিন্তু আজকে এই জায়গাটাকে তোমরা ইতিহাসের পাতায় দেখতে পাবে। অসাধারণ একটা বড় জায়গা, যেখানে তোমরা আসলে ফিল করতে পারবে যে ব্রিটিশরা কিভাবে রাজত্ব করে গেছে, কিভাবে দাপিয়ে গেছে ভারতবর্ষের ওপরে। আরো জুম হবে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীদের শব্দ শুনতে পাবে কিন্তু বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে থাকলে। কাছে পিঠে যা যা দেখার ছিল দেখে নিয়ে কটেজের আলোকিত শোভা দেখে আমি কিন্তু কটেজের প্রেমেই পড়ে গেছিলাম। এখানেই শেষ নয়, আরও একটা উপরি পাওনা ছিল। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পের বিখ্যাত ব্যাম্বু চিকেন আর শালপাতা চিকেন। তো আমাদের জন্য কিন্তু ব্যাম্বু চিকেন রেডি হচ্ছে। তোমরা যারা বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে স্টে করবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই এখানকার এই স্পেশাল ডিশটা ট্রাই করো, তা না হলে কিন্তু হ্যাঁ একটা তো মিস হবেই। সময় হয়েছে সকাল 6টা। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পের ভেতরের পরিবেশটা এতটা সুন্দর, খুব ভালো লাগছে। আর এখন আমাদের টোটো আসবে, টোটোয় করে আমরা যাব জঙ্গল সাফারি। জয়পুর ফরেস্টে একটুখানি ঘুরে দেখব, আর যদি কোনো ওয়াইল্ড লাইফ দেখা যায়, তার কারণ ভোরের বেলা এরা তো বেরোয়। আর তারপরে আরও একটা কিন্তু চমক রয়েছে বিষ্ণুপুর থেকে, এই বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প থেকে তোমরা যেই যেই সাইট সিনগুলো করতে পারবে, তার মধ্যে একটা তো হচ্ছে জয়পুর ফরেস্ট, আরও একটা আছে, সেটা কি দেখতে হবে কিন্তু। টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আরও একটা অ্যাডভেঞ্চার জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই প্রয়োজন। এই শীতকালে যারা জয়পুর ফরেস্ট আসবে চিন্তা করছো, অবশ্যই কিন্তু পর্যাপ্ত প্রোটেকশন নিয়ে আসবে, তার কারণ ঠান্ডাটা কিন্তু হাড় হিম করা ঠান্ডা বন্ধুরা। এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা দিয়ে হরিণ যাতায়াত করে, মানে এটা পার্টিকুলার এই এরিয়াটা হচ্ছে হরিণদের রাজত্ব। আর সামনে দিকেই হচ্ছে মেন রোড, মানে এটা হচ্ছে হরিণ ক্রসিং জোন যেটাকে আমরা বলবো, করিডোর। সেইখানে দাঁড়িয়ে আছি, বেশি জোরে কথা বলবো না, তার কারণ জঙ্গলের নিস্তব্ধতাটাকে বজায় রাখতে হবে। একটু এগিয়ে যাব, যদি হরিণ টরিণ কিছু দেখা যায়। বেশ ভয় ভয় করছে, কারণ কি বলতো, টোটো নিয়ে জঙ্গলের কিন্তু অনেকটা গভীরে ঢুকে পড়েছি। ওই যে আগ্রহ, যদি কিছু দেখতে পাই, কিন্তু দেখতে পাওয়ার চক্করে আমার কিন্তু বেশ ভয় লাগছে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হঠাৎ করে টোটো দাদাটা গাড়িটা থামিয়ে দিল, বলে দেখুন দাদা সামনে দেখুন। বাবা সত্যি করে সামনে তাকিয়ে দেখি
এই ওয়াইল্ড ডগ এত দুঃসাহস, বেশ কিছুটা করে যায় আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। এই মুহূর্তে জয়পুর ফরেস্টের একদম কোর এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা আমাদের টোটো নিয়ে একদম জয়পুর ফরেস্টের একদম ভেতরে ঢুকে গেছি, যেখানে কোনো গাড়ির শব্দ নেই, খালি জঙ্গল আছে আর আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা এরকম কাঁচা রাস্তা, যেটা বড় গাড়ি তো আসবে না, যদি ছোট গাড়ি হয় বা বাইক হয়। আমরা টোটো নিয়ে এসেছি, ওই জন্য আমরা আসতে পেরেছি। তো আমাদের সাথে আছে এই ভাই, এর নাম রিন্টু। তো এ খুব ভালো, তোমরা যদি এর সাথে যোগাযোগ করো, এ কিন্তু তোমাদের এরকম জঙ্গল সাফারি করিয়ে দেবে আর বিভিন্ন রকম সাইট সিনও কিন্তু এ করিয়ে দেয়। সারা জয়পুর জঙ্গলে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আর এইখানে রাস্তার উপরে গুড়জাল হয়ে গেছে, আর এই জায়গাটা এখনো গরম, বেশ ভালো লাগছে এই ঠান্ডার পরেই গরমটা। বলতে পারবে এটা কিসের ছাঁচ, এটা কি তৈরি করা হয়েছে? এখানে গুড়েরই জিনিস, একটু মাথা লাগাও বুঝতে পারবে। তাহলে চলে এবার দেখাই এখানে কি হচ্ছিল। এগুলো কত করে কেজি? যে ছাঁচটা তোমরা দেখলে ওখানে পাতা আছে, ওই ছাঁচে পাটালিগুলো তৈরি হয়। ওইটার উপর একটা সাদা কাপড় পাতা হয়, পেতে লিকুইড গুড়টাকে ওর মধ্যে দিয়ে জমানো হয়। আর আমি হাতে এই মুহূর্তে যে গুড়টা নিয়ে আছি এখনো অবধি গরম, জাস্ট কিছুক্ষণ আগেই গুড়টা তোলা হয়েছে। 150 টাকা কেজি পাটালি। এসে পৌঁছেছি বিষ্ণুপুরে। আর এখানে এসে কোনো রকম কেউ যদি অন্যায় করেছো, পেছনে দেখছো গুমগড়, একদম ওর ভেতরে ঢুকিয়ে নিচে ফেলে দেওয়া হবে। মল্ল রাজাদের আমলে এখানকার যিনি রাজা ছিলেন, সেই রাজা এখানকার দোষীদের শাস্তি দেওয়ার জন্য ওই গুমগড় তৈরি করা হয়েছিল। ভেতরে বল্লম রাখা ছিল, আর কোনো রকম অন্যায় করলে ওপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো, আর মানুষ ওই বল্লমে গিয়ে গেঁথে যেত। এই ছিল তখনকার আমলে শাস্তির একটা নিদর্শন। বিষ্ণুপুরকে বলা হয় টেম্পল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে 12টি মন্দির রয়েছে। এই 12টি মন্দির ঘুরে দেখতে গেলে টোটো ভাড়া লাগে 600 টাকা। এই হলো সেই অভিশপ্ত লালবাগ। শোনা যায় রাজার যে বাইজি ছিল তার নাম ছিল লালবাই। রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় রাজা লালবাইকে এখানেই ডুবিয়ে হত্যা করেছিলেন, আর সেই থেকে এর নামকরণ হয় লালবাগ নামে। অনেক জায়গায় অনেক রকম ভাবে খেয়েছো, আমার তো এই খাবারটা দেখে জাস্ট এত ভালো লাগলো। শালপাতার বাটিতে করে দেখো এইরকম ভাবে মুড়ি, চপ, ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। অনেক সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় 6টার সময় বেরিয়েছি, তো তারপরে আর রাস্তায় কিছু খাওয়া দাওয়া হয়নি। এইটার জন্যই অপেক্ষা করছিলাম যে এরকম কিছু খাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু খুব ভালো একটা জায়গায়। বিষ্ণুপুর আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে নিতেই হবে, তা না হলে কিন্তু অনেক বড় মিস। সারা দেশ বিদেশে পোড়ামাটির যে জিনিসপত্র সরবরাহ হচ্ছে সেটা কিন্তু তৈরি হচ্ছে একমাত্র এইখানেই। এখানে দাঁড়িয়ে রয়েছে, জায়গাটার নাম হচ্ছে পাঁচমুড়া। এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু এই মাটির কাজ কারবারগুলো চলতে থাকে, এখান থেকেই কিন্তু তৈরি হয় আর বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ হয়। তাহলে চলো দেখে নিই যে কোথায় কি কি তৈরি হচ্ছে। যারা ভাবছো বিষ্ণুপুর আসবে আর মন্দিরের ভিডিও করবে, তাদের উদ্দেশ্যে এটা জানিয়ে রাখা কিন্তু খুবই প্রয়োজন। বিষ্ণুপুরে কোনো মন্দিরের ভিডিও করার পারমিশন নেই, গভর্নমেন্ট থেকে স্ট্রিক্টলি বারণ। তবে যাই হোক, এই মুহূর্তে যে জায়গাটায় আছি অসাধারণ একটা জায়গা। কিভাবে পোড়ামাটির কাজ কারবার তৈরি হচ্ছে, তাদেরকে পোড়ানো হচ্ছে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ছোট্ট একটা ক্লিপে। এখানে প্রত্যেকটা ঘরে ছোট থেকে বড়, বুড়ো থেকে বাচ্চা
সবাই কিন্তু এই কাজে এতটাই দক্ষ যেটা চোখে না দেখলে বিশ্বাস করবে না। নিপুণভাবে একদম দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে চলেছে। দেখতেই পাচ্ছ বাড়ির মহিলা পুরুষ কেউই কিন্তু আলাদা নয়, সবাই কিন্তু সমস্ত পরিশ্রম দিয়ে খুব সুন্দর করে তাদের কারিগরিটা ফুটিয়ে তুলছে। এই উনানটাকে দেখে নাও, কি বিশাল একটা উনান। এই উনানে কি হয় বলতো, এই পোড়ামাটির যত জিনিসপত্র তৈরি হয় কাঁচা অবস্থায় সেগুলোকে 2-1 দিন রোদ খাইয়ে নিয়ে এই উনানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়ে উপরে খড় আর তার উপরে গোবর প্রলেপ করে এটাকে কিন্তু পোড়ানো হয়, তলা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নেওয়া হয়। তাহলেই হয়ে গেল পোড়ামাটির জিনিস। সবশেষে এবার পালা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানানো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ঠিক তোমাদের কতটা ভালো লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তো এটা চেয়েই নেবো একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এইরকম কোনো ট্রাভেল ব্লগে। আজকের মতন টাটা।